প্রতিশ্রুতি অনুযায়ী নারায়ণগঞ্জকে মডেল সিটিতে রূপান্তরের অঙ্গীকার সদ্য নির্বাচিত কাউন্সিলরদের। ভালো ব্যবহার দিয়ে জনগণের পাশে থাকার ঘোষণা। এলাকাবাসীর কঠোর পরিশ্রমে কুড়িগ্রামের নিষ্ফলা চরগুলোর দিগন্ত জুড়ে এখন ফসলের ক্ষেত। ভালো ফলন পেয়ে অনেকে স্বাবলম্বী, বেড়েছে খাদ্য নিরাপত্তা। নীলফামারীতে শীত বস্ত্র তৈরি ও বিপণনে ব্যস্ত ঝুট ব্যবসায়ীরা। আলাদা গার্মেন্টস পল্লী গড়ে তুলতে পারলে বাড়বে কর্মসংস্থান, বলছেন সংশ্লিষ্টরা। এবং খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উৎসব উদযাপনে চট্টগ্রামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঘরে ঘরে সাজানো হচ্ছে ক্রিসমাস ট্রি। প্রার্থনার জন্য প্রস্তুত গির্জাগুলো। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্য। আর আপনাদের সঙ্গে আছে আমি সানবীর রূপল। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরে যাওয়ার আগে আমরা জাতীয় গুরুত্বপূর্ণ কিছু খবর জেনে নেব। রাজধানীর দক্ষিণখানে সন্দেহভাজন জঙ্গি আস্তানা থেকে 2 শিশুকে নিয়ে 2 নারী আত্মসমর্পণ করেছে। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট এলাকার 3তলা ভবনে মধ্যরাত থেকে এখনও অভিযান চালাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, একটি জঙ্গি সংগঠনের সদস্যরা অবস্থান করছে এমন খবরে গত রাত 12টার দিকে পূর্ব আশকোনার সূর্য ভিলায় অভিযান চালানো হয়। বাড়িতে প্রবেশের সময় ভবনটির নিচতলায় অবস্থানরতরা পুলিশের উপর বোমা নিক্ষেপের হুমকি দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাড়িটিতে ঘিরে ফেলে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। পরে তাদের সাথে সোয়াত, পুলিশের বিভিন্ন ইউনিট ও ফায়ার সার্ভিসের সদস্যরা যোগ দেয়। সকালে ঘটনাস্থলে গিয়ে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, আত্মসমর্পণের আহ্বান জানানো হলেও সকাল পর্যন্ত তাদের সাড়া দেয়নি ভিতরে অবস্থানরতরা। পরে সকাল 9:30টার দিকে 2 শিশুকে নিয়ে 2 নারী আত্মসমর্পণ করে। এদের মধ্যে সিটির আগের অভিযানে নিহত মেজর জাহিদের স্ত্রী জেবুন্নেসা মেয়ে সহ এবং পলাতক মুসার স্ত্রী ও তার মেয়ে রয়েছে। এছাড়া আরও 3 জন ভেতরে অবস্থান করেছে। এদের মধ্যে নিহত তানভীর কাদিরের ছেলে রয়েছে বলে জানিয়েছে ডিএমপি কমিশনার। রূপনগরে আমাদের সাথে জঙ্গি বিরোধী অভিযানে নিহত হয়েছিলেন মেজর অবসরপ্রাপ্ত জাহিদ, তার স্ত্রী এবং তার মেয়ে, এবং একজন জঙ্গি যে পলাতক রয়েছে তার স্ত্রী এবং তার মেয়ে। এই 4 জন আমাদের কাছে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণকালে একটি পিস্তল এবং 6 রাউন্ড গুলি তারা আমাদের কাছে জমা দিয়েছে এবং তাদের কাছে আরো এক্সপ্লোসিভ ছিল, সেই এক্সপ্লোসিভগুলো তারা আমাদের কাছে জমা দিয়েছে। ইতিমধ্যে আমরা তাদের নিয়ন্ত্রণ নিয়েছি এবং আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চের প্রধান কার্যালয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। বাসাতে এখনো 3 জন জঙ্গি রয়েছে এবং আমাদের যে তথ্য রয়েছে তাদের কাছে ব্যাপক এক্সপ্লোসিভ রয়েছে। এখনো পর্যন্ত ওই 3 জঙ্গি আত্মসমর্পণে রাজি নয়। তার মধ্যে আমরা একজনের পরিচয় পেয়েছি, যিনি হচ্ছে তানভীর কাদেরি, আমাদের আজিমপুর অপারেশনে নিহত হয়েছে তার ছেলে। বাকি 2 জনের পরিচয় আমরা জানি না, কিন্তু আমাদের আলোচনা চলছে, আমরা নেগোসিয়েশন করছি, তাদেরকে সারেন্ডার করার জন্য বারবার আমরা আহ্বান করছি। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার শাহরিয়ার দীপ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। দীপ, আপনারা যেমনটি জানেন, শুক্রবার 12টা থেকে যে অভিযানটি শুরু করেছিল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, সেই অভিযানটি কিন্তু এখনো চলছে। আপনারা জানেন যে দক্ষিণখানের একটি বাড়ি সেই গতকাল রাত থেকে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগে কিন্তু ডিএমপির কমিশনার আসাদুজ্জামান মিয়া কিন্তু আমাদের সাথে কথা বলেছেন। তিনি যেটি আমাদেরকে বলেছেন যে আইনশৃঙ্খলা বাহিনী মোটামুটি নিশ্চিত হয়েছে যে এই বাড়িতে 7 জন সদস্য উপস্থিতি ছিল। 7 জনের মধ্যে 4 জন কিন্তু ইতিমধ্যে আত্মসমর্পণ করেছেন এবং 3 জন পুরুষ সদস্য এই বাড়িটিতে এখনো রয়েছে। তাদের কাছে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ রয়েছে এবং যে সুইসাইড বেল্ট বলা হয়, যে বেল্টটা পরে সুইসাইড করে, সেই বেল্ট কিন্তু
তাদের কাছে রয়েছে এবং তাদেরকে যখনই আত্মসমর্পণ করার কথা বলা হচ্ছে তখনই কিন্তু তারা সেই বেল্টটি পরে বিস্ফোরণের হুমকি দিচ্ছে। আর তাদের কাছে বিস্ফোরণের কি পরিমাণ বা কতটুকু বিস্ফোরণ রয়েছে এটা আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা না করতে পারার কারণে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত অভিযানে যায়নি। তারা কিন্তু সকাল থেকে বিভিন্ন দফা বৈঠক করছে অভিযানে যাওয়ার জন্য, এখন পর্যন্ত তারা অভিযানে যায়নি। এবং ডিএমপি কমিশনার আমাদেরকে যেটি বলেছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন যে তাদেরকে আত্মসমর্পণ করার জন্য। যদি তারা একেবারেই ব্যর্থ হয়ে যান, যদি তারা একেবারেই আত্মসমর্পণ করতে না চান, সেই মুহূর্তে কিন্তু তারা আসলে অভিযানে যাবে। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে এখন পর্যন্ত আসলে যে দুজন মহিলা আত্মসমর্পণ করেছেন তাদের মধ্যে রয়েছে জঙ্গি মুসার স্ত্রী তৃষ্ণা। এই জঙ্গি মুসাকে কিন্তু অনেকদিন ধরেই খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তার ছেলে, এবং আরেকজন হচ্ছে জেবুন্নেসা, যে মেজর জাহিদ রূপনগরে যিনি মারা গিয়েছিল তার স্ত্রী এবং মেয়ে। আপনারা জানেন যে তাদেরকে ইতিমধ্যে কিন্তু গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এবং আপনাদেরকে আরেকটি তথ্য আমি জানিয়ে রাখতে চাই যে গাড়িটিতে করে আসলে এই দুজন মহিলা এবং দুজন শিশুকে নিয়ে যাওয়া হয়েছিল সেই গাড়িটি কিন্তু ফিরে নিয়ে আসা হয়েছে এবং বাড়িটির সামনে রাখা হয়েছে। অর্থাৎ এখনো কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী দফায় দফায় তাদের সাথে চেষ্টা করে যাচ্ছে যে কিভাবে তাদেরকে আত্মসমর্পণ করানো যায়। এবং ডিএমপি কমিশনার আমাদের কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে তারা কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যাবেন এবং তাদেরকে আত্মসমর্পণ করানোর জন্য কিন্তু তাদের একজন আত্মীয়কে আনানো হয়েছে যারা তাকে বুঝিয়ে আত্মসমর্পণ করতে পারে। এবং আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে কালকে রাত 12টার সময় অভিযান শুরু করে পুলিশের একটি দল, সেই মুহূর্তে কিন্তু তারা এই বাসায় ঢোকার মুখেই কিন্তু আসলে বাধার সম্মুখীন হয়। এর পর কিন্তু পুলিশের বিশেষায়িত টিম, সোয়াত, বোম ডিসপোজাল ইউনিট সহ অন্যান্য কাউন্টার টেরোরিজম ইউনিট কিন্তু এখানে চলে আসে। এই মুহূর্তে ডিএমপি কমিশনার নিজে উপস্থিত থেকে পুলিশের ঊর্ধ্বতন সকল কর্মকর্তা উপস্থিতিতে কিন্তু বারবার বৈঠক করছে কিভাবে এই অভিযানটিকে আসলে সুন্দরভাবে করা যায়, পরিকল্পিতভাবে করা যায়। তারা বিভিন্ন ধরনের পরিকল্পনা করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখন এই মুহূর্তে যে বাড়িটিতে জঙ্গিরা রয়েছে সেই বাড়িটির ছবি, সেই বাড়িটিকে কিভাবে ঘিরে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই বাড়িটির কিন্তু চারদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং যতগুলো সাইড থেকে আসলে এই বাড়িটিকে ঘেরাও করে রাখা যায় সে সাইড থেকে তারা কিন্তু ঘেরাও করে রাখেছে। এখানে আপনাদেরকে আরেকটু বলে রাখতে চাই যে পুলিশ, র্যাব, গোয়েন্দা সাথে সাথে কিন্তু সেনাবাহিনীরও একটি চৌকস দল বা একটি গোয়েন্দা দল কিন্তু এখানে অবস্থান করছেন এবং বোম ডিসপোজাল ইউনিট কিন্তু এখানে অবস্থান করছেন। এবং ডিএমপি কমিশনার কিন্তু কিছুক্ষণ আগে আমাদেরকে বলেছেন যে পরিস্থিতি মোটামুটি তার নিয়ন্ত্রণেই রয়েছে, তবে পরিস্থিতি যাতে কখনো কোনোভাবে বিগড়ে না যায় সেই কারণে কিন্তু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রস্তুত রাখা হয়েছে ফায়ার সার্ভিসকে, এছাড়া কিন্তু অ্যাম্বুলেন্সও রয়েছে। আসলে যত রকমের যত কিছু দরকার এখানে কিন্তু সবকিছুই রয়েছে, কোনো গাফিলতি কিন্তু এই মুহূর্তে এখানে নেই। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু বারবারই বলছে যে তারা চেষ্টা করছে বারবার তাদেরকে যাতে আত্মসমর্পণ করা যায়। তারা আসলে কোনো ধরনের সংঘাতে যেতে চাচ্ছেন না বা হুট করে কোনো অভিযানে যেতে চাচ্ছেন না যাতে আসলে বড় ধরনের একটা জটিলতা বা বড় ধরনের একটা জিনিসের তৈরি হয়। তো দর্শক, আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে ডিএমপি কমিশনার আমাদেরকে জানিয়েছেন যে আসলে তাদের কাছে বিপুল পরিমাণ বিস্ফোরক রয়েছে এবং তিনি বলেছেন একটি সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো যে মুসাকে অনেকদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনী খুঁজছিল, সেই মুসার স্ত্রী এবং বাচ্চাকে পাওয়া গেছে। তো তাদের থেকে তথ্য নিয়ে মুসার সম্পর্কে হয়তো পাওয়া যাবে। ইতিমধ্যে কিন্তু তাদেরকে ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং যারা আত্মসমর্পণ করেছেন তারা কিন্তু একটি পিস্তল এবং কয়েক রাউন্ড গুলি এবং কিছু বিস্ফোরক তাদের আত্মসমর্পণের সময় পুলিশকে জমা দিয়েছেন। এবং তাদের মাধ্যমেও কিন্তু এখানে যারা আসলে রয়েছেন বাসার ভিতরে 3 জন পুরুষ সদস্য যতটুকু আমরা জানতে পেরেছি তাদেরকে কিন্তু আত্মসমর্পণের চেষ্টা করানো হচ্ছে। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে ডিএমপি কমিশনার কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে জঙ্গি মেজর জাহিদের একটি ছেলে কিন্তু এখানে রয়েছে, তানভীর কাদেরের একজন ছেলে কিন্তু এখানে রয়েছে। আসলে আরেকটি ছেলে আপনারা জানেন যে আজিমপুরে একটি ছেলেকে পাওয়া গিয়েছিল, আরেকজন ছেলে কিন্তু এখানে আছে বলে আমাদেরকে নিশ্চিত করেছে। তো বাকি দুজনের পরিচয় কিন্তু এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বারবার এই জঙ্গিদের পরিচয় এবং এখানে কারা কারা উপস্থিত আছেন তাদের আসলে নিশ্চিত করার চেষ্টা করছেন এবং তারা আসলে আমাদের বারবারই ডিএমপি কমিশনার এবং এখানকার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের থেকে বারবারই যেটি বলা হচ্ছে যে তারা চাচ্ছেন তারা আত্মসমর্পণ করে চলে আসুক, তারা আসলে কোনো ধরনের অভিযানে যেতে চাচ্ছেন না এখন পর্যন্ত আর কি। তো ডিএমপি কমিশনার আমাদেরকে বলেছেন যে তারা সকলভাবে প্রস্তুত রয়েছেন, সর্বশেষ যদি তারা আত্মসমর্পণ না করে তাহলে তার অভিযানে যাবে। তো রূপল, এই ছিল আমার কাছে আসলে এখানকার সর্বশেষ খবর।
দর্শক, দক্ষিণ খানের একটি বাড়িতে জঙ্গি আস্তানা কাল রাত থেকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ঘিরে রেখেছে এবং সেখান থেকে 2 জন নারী সদস্য এখনো পর্যন্ত আত্মসমর্পণ করেছেন। আরও ভেতরে 3 জন আছেন বলে আমরা খবর পেয়েছি এবং সেই খবর জানাচ্ছিলেন ঘটনাস্থল থেকে শাহরিয়ার দ্বীপ। চলে যাচ্ছে পরের সংবাদে। নির্বাচন ঘোষণার পরপরই নির্বাচিত মেয়র প্রার্থীরা, সিটি কাউন্সিলররা আশ্বাস দিয়েছেন যে শুধু উন্নয়ন নয়, ভালো ব্যবহার দিয়ে জনগণের পাশে থাকবেন তারা। প্রতিশ্রুতি অনুযায়ী কর্মকাণ্ডের মাধ্যমে নগরীতে দেশের রোল মডেলে পরিণত করবেন সদ্য নির্বাচিত এই কাউন্সিলররা। নুরুল আলম নয়নের ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। নির্বাচন শেষ প্রচার প্রচারণার আমেজ। তবুও সর্বাধিক ব্যবধানে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে প্রিয় জনগণকেই বুকে টানছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 13 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর। বিশেষ করে কিছু কমিউনিটি ক্লিনিক তৈরি করা এবং বিভিন্ন এলাকায় কমিউনিটি সেন্টার নির্মাণ এবং মাদক, বাল্যবিবাহ, ইভটিচিং, এই সামাজিক অপরাধগুলি নিয়ে আমি এবার কাজ করতে চাই। এলাকার রাস্তাঘাট তো এটা স্বাভাবিক, সিটি কর্পোরেশন এলাকা উন্নয়ন করব, আর আমার এলাকায় একটা হাই স্কুল করার ইচ্ছা আছে। নির্বাচনী প্রতিশ্রুতিতে ভোটারদের সন্তুষ্টিই তাদের ভোট কেন্দ্রে টেনে এনেছে বলে দাবি কাউন্সিলরদের। এক্ষেত্রে সবার আগে প্রতিশ্রুতি পূরণের পাশাপাশি জনগণকে ভালো ব্যবহার দিয়ে পরিতৃপ্ত করার আশ্বাস ওয়ার্ড কাউন্সিলরদের। নবনির্বাচিত মেয়রের সাথে সমন্বয় করে উন্নয়নে অংশগ্রহণের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা দেখছেন না বিএনপি সমর্থিত কাউন্সিলররাও। মেয়র সাহেব অত্যন্ত ডাইনামিক ওমেন এবং উনিও বেশ ভালো সহযোগিতা করেন। বিএনপি করি বা আওয়ামী লীগ করি ওই দৃষ্টিতে উনি দেখেন না। এদিকে নারীদের স্বাবলম্বী করার ক্ষেত্রে সব ধরনের সহায়তা দেবার অঙ্গীকার ব্যক্ত করলেন সংরক্ষিত নারী কাউন্সিলররা। কর্মমুখী করার জন্য একটা মেয়েকে যেই ধরনের সাপোর্ট দেওয়া উচিত আমি সেগুলি দেওয়ার চেষ্টা করব, কারণ বিগত সময় আমি কিছুটা হলেও কাজ করেছি এবং দেখেছি তাদের কি কি প্রবলেম, কি করলে তাদের এটা সলভ করা যায়। অবশেষে সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন দেখল বাংলাদেশ। মাসব্যাপী প্রচারণা উৎসব শেষে ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচিত হয়েছে নতুন কাউন্সিলর। কাউন্সিলরদের প্রতিশ্রুতির ফুলঝুরি নির্বাচন পরবর্তী উন্নয়নে সত্যিকার অর্থে কতটা শক্তিশালী ভূমিকা রাখবে সেটি দেখার অপেক্ষায় নারায়ণগঞ্জের সাধারণ মানুষ। মুজাহিদ শুভ, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে জয়ী করে নারায়ণগঞ্জবাসী বিএনপির সব অভিযোগের উপযুক্ত জবাব দিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সন্ধ্যায় গণভবনে সেলিনা হায়াৎ আইভি দেখা করতে গেলে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আইভি পুনর্নির্বাচিত হয় নারায়ণগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। নির্ধারিত সময়ে গণভবনে পৌঁছান নারায়ণগঞ্জবাসীর অভিভাবক সেলিনা হায়াৎ আইভি। তবে এবারের উপলক্ষ যে নেত্রী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা হাতে তুলে দিয়েছিল, বিজয়ী হয়ে ফুলেল সে নৌকা তাকে ফিরিয়ে দেয়া। সংক্ষিপ্ত বক্তৃতায় আইভি নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন শীতলক্ষা সেতু সহ কয়েকটি দাবি তুলে ধরেন। ধন্যবাদ জানান দলের ঘনিষ্ঠ সহচরদের। আপনার যে স্নেহ, আপনি যেভাবে নারায়ণগঞ্জকে দেখেছেন, আপনার সেই স্নেহ পেতে চাই, অন্য কিছু পাওয়ার ইচ্ছা নাই। নারায়ণগঞ্জের বাসী যে দাবি করেছে, লক্ষাপাড়ের মানুষ একটা ব্রিজ এবং অন্যান্য জিনিস, এইগুলির দিকে আপনি অবশ্যই সুনজর রাখবেন এবং আমি যেন আগামী 5 বছর কাজ করে মানুষের মন জয় করতে পারি এবং আপনার সহযোগিতা যেন থাকে। অনির্ধারিত অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইভির দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, নারায়ণগঞ্জের উন্নয়নের ব্যাপারে সচেষ্ট সরকার। উন্নয়নের ব্যাপারে আমি সারা বাংলাদেশেরই উন্নয়ন করছি, কাজে এখানে কোনো দাবিও করা লাগবে না, বলাও লাগবে না, কারণ এগুলি তো আমরা আরো ভালোভাবে যাতে হয় সেই ব্যবস্থা নিচ্ছি। কারণ এখন যেমন ঢাকা চিটাগাং 4 লেন হয়ে যাচ্ছে, জনগণকে একটু কিভাবে আরাম দেব, জনগণের একটু উন্নতি কিভাবে হবে, জনগণের যোগাযোগ কিভাবে সুন্দর হবে, জনগণ যেন একটু ভালোভাবে বাঁচতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমাদের সরকার, আওয়ামী লীগ সরকার কাজ করছে। বক্তব্যে প্রধানমন্ত্রী বিএনপি জামাত জোটের নির্বাচনকালীন অনিয়ম এবং দুর্নীতির নানা বিষয় তুলে ধরেন। এতদিন যে অভিযোগ করে আসছিল, সেই অভিযোগের একটা উপযুক্ত জবাব নারায়ণগঞ্জবাসী দিয়ে দিয়েছে। কাজে আবারও আমি নারায়ণগঞ্জের ভোটার এবং জনগণকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমাদের সকল নেতাকর্মী এবার যেভাবে আপনারা প্রত্যেকে কষ্ট করেছেন, দিনরাত খেটেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই। সুষ্ঠু নির্বাচন উপহার দেয় নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও স্থানীয় প্রশাসনকে সাধুবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমগ্র বাংলাদেশকে সার্বিকভাবে উন্নয়নের জন্য আজহার লিমন,
সময় সংবাদ, ঢাকা। বাস্তবায়ন করে যাচ্ছে। রাজশাহীর সীমান্তবর্তী চরাঞ্চলে কোনো অস্থায়ী ফাঁড়ি বা থানা না থাকায় বাড়ছে অস্ত্র, মাদক ব্যবসা ও চোরাকারবারিদের দৌরাত্ম্য। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন চরাঞ্চলের মানুষ। অন্যদিকে মাত্র 4টি থানা দিয়ে সিটি কর্পোরেশনের কয়েক লাখ মানুষের নিরাপত্তা দেয়া কষ্টকর হয়ে পড়ায় থানা বাড়ানোর দাবি জানিয়েছেন নগরবাসী। তাদের এই দাবির সঙ্গে একমত স্থানীয় জনপ্রতিনিধিরাও। আর আরএমপি কমিশনার বলছেন সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। সীমান্ত দিয়ে চোরাই পথে আসা ভারতীয় গরু পদ্মা নদী পেরিয়ে ঢুকে রাজশাহী নগরীতে মুঠোফোনে ধারণ করা এই দৃশ্য রাজশাহীর জিয়ানগর ঘাটের চিত্র। গরু বোঝাই নৌকা ঘাটে ভিড়তেই তৎপর হয়ে ওঠে একটি চক্র। এরপর গরু প্রতি 1 থেকে 200 টাকা করে চাঁদা তোলেন তারা। একইভাবে খানপুর, খিদিরপুর ও চরমাজারদিয়া সহ বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে গরুর পাশাপাশি অস্ত্র, মাদকদ্রব্য ও চোরাই জিনিসপত্র ঢুকছে নগরীতে। সার্বক্ষণিক অস্থিরতা লেগে থাকলেও চরাঞ্চলে কোনো থানা বা পুলিশ ফাঁড়ি না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন এখানকার হাজার হাজার মানুষ। পাশাপাশি প্রায় 5 লাখ মানুষের জন্য মাত্র 4টি থানা পর্যাপ্ত নয় বলে মনে করেন নগরবাসী। অস্ত্র ধরা পড়ে, মাদক ধরা পড়ে, তারপরে অনেক সময় দেখা যায় তারের মধ্যে তার কাটাকাটি দিয়ে ঝামেলা হয়, অনেক গন্ডগোল লাগে। কম সংখ্যক পুলিশের জন্য আর কি, এরা তো ঠিক মতো সেবা দিতে পারছে না। এ অবস্থায় প্রশাসনের কর্তা ব্যক্তিরা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার কথা জানালেও স্থানীয় জনপ্রতিনিধিরা নিরাপত্তা বেষ্টনী বাড়ানোর দাবি জানিয়েছেন। যেহেতু বর্ডার বেল্ট, ওটা নোম্যান্স ল্যান্ডের ভিতরে তারা অবস্থান করে, নিরাপত্তাহীনতায় তারা ভোগে। চরম মানুষের নিরাপত্তার জন্য আমাদের জনপ্রতিনিধি যারা রয়েছে তাদেরকে আমরা এটুকুই বলি যে কোনো ইনফরমেশন যাতে সরাসরি আমাদেরকে জানায়, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিজিবিকে আমরা সাথে সাথে তাদের ব্যবস্থা নিতে বলি। তবে নিরাপত্তা বাড়াতে 8টি নতুন থানা ও চরে অস্থায়ী একটি ফাঁড়ি স্থাপনের পরিকল্পনার কথা জানালেন নগর পুলিশের শীর্ষ এই কর্মকর্তা। থানার সংখ্যা বাড়লে আমাদের এরিয়াটা একটু রিলেটিভলি ছোট হয়ে আসবে, অফিসার সংখ্যা বেড়ে যাবে, তখন ডোর টু ডোর গিয়ে যেভাবে সেবা দেওয়ার সুযোগ পাবো আমরা এখন রিলেটিভলি কম পাচ্ছি। নতুন থানাগুলোর জন্য প্রয়োজন প্রায় 1000 পুলিশ সদস্য, যা চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। রাজধানীর পাইকারি বাজারে নতুন চাল আসতে শুরু না করায় দামও খুব একটা প্রভাব পড়েনি। সেই সাথে কমেছে নতুন পুরন সব ধরনের আলুর দাম। তবে সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়েছে মুগ ও মসুর ডালের দাম। স্থিতিশীল রয়েছে আদা, রসুন ও পেঁয়াজের বাজার। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। আমন মৌসুমের ধান ঘরে উঠলেও চাল এখনো আসতে শুরু করেনি পাইকারি বাজারে, যার প্রভাব পড়েছে চালের বাজারে। 1 সপ্তাহের ব্যবধানে 2 টাকা বেড়ে মিনিকেট চাল বিক্রি হচ্ছে 45 থেকে 46 টাকা কেজি। তবে কয়েকদিন পর বাজারে সরবরাহ বাড়তে পারে নতুন নাজিরশাইল চাল, এমন ভাবনায় 2 টাকা কমে প্রতি কেজি নাজিরশাইল বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকায়। আর সরবরাহ কম থাকায় বাড়তি দামে বিক্রি হচ্ছে মোটা চাল। চালের বাজার গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে মোটামুটি কিছুটা কমছে, বিশেষ করে নাজিরটা নতুন চালের আমদানি হচ্ছে। পুরোপুরিভাবে নতুন চাল আমদানি হলে দাম কিছুটা কমবে। নতুন ও পুরান আলুর দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে 15 থেকে 16 টাকায়। তবে স্থিতিশীল রয়েছে রান্নার নিত্যসঙ্গী পেঁয়াজ, রসুন আর আদার দাম। 14-15 টাকা নতুন আলু, পুরান আলু একই বাজার। এলচি পেঁয়াজের বাজার 14-15 টাকা, আর দেশি পেঁয়াজের বাজারটা নতুন পেঁয়াজ আসতেছে, বাজার আরো কমবে। আদা বেচতেছি আপনার 70 থেকে 72 টাকা চায়না আদাটা, আর দেশি আদাটা বেচতেছি আপনার 48 থেকে 50 টাকা, আর দেশি রসুন বেচতেছি 130 থেকে 35 টাকা। এদিকে মসুর আর মুগ ডালের দাম 8 থেকে 10 টাকা বেড়ে মানভেদে প্রতি কেজি মুগ ডাল 75 থেকে 95 আর মসুর ডাল বিক্রি হচ্ছে 110 থেকে 128 টাকা পর্যন্ত। তবে অ্যাঙ্কার ডাল কেজি প্রতি 10 টাকা কমে বিক্রি হচ্ছে 28 থেকে 30 টাকায়। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আপনার মসুরির ডালের দাম বাজারটা একটু আপনার বৃদ্ধি, কেজি প্রতি প্রায় আপনার 8 থেকে 9 টাকা করে বাড়ছে। মুগ ডাল আপনার কেজি প্রতি 8 থেকে 10 টাকা করে বাড়ছে। অ্যাঙ্কার ডাল আপনার কেজি প্রতি আপনার 8 থেকে 10 টাকা করে কমে গেছে। জিরা, কাঠবাদাম আর কিশমিশের দাম কিছুটা বাড়লেও স্থিতিশীল রয়েছে দারুচিনি ও লবঙ্গের দাম। 50 থেকে 100 টাকার মতো কেজিতে কমছে এলাচ। জিরার দামটা একটু বাড়ছে, লবঙ্গ আগের মতোই আছে, গোলমরিচ আগের মতোই আছে, কিশমিশের দামও স্থিতিশীল আছে মোটামুটি। দারচিনি আগের মতোই আছে 260 থেকে 70 টাকা কেজি। বোতলজাত সয়াবিন তেল লিটার প্রতি 95 থেকে 97 আর খোলা সয়াবিন বিক্রি হচ্ছে কেজিতে 94 থেকে 95 টাকায়। মামুন আব্দুল্লাহ,
সময় সংবাদ, ঢাকা। এলাকাবাসীর কঠোর পরিশ্রমে কুড়িগ্রামের চরগুলোতে এখন সবুজের সমারোহ। নিষ্ফলা চর হয়ে উঠেছে সুজলা সফলা। দিগন্ত জুড়ে শুধু ফসলের ক্ষেত, ভালো ফলনও পাচ্ছেন চাষিরা, বাড়ছে খাদ্য নিরাপত্তাও। চরবাসীদের জীবনযাত্রা নিয়ে মোমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের ছবি নিয়ে ধারাবাহিক ডেস্ক রিপোর্টের আজ দেখুন দ্বিতীয় পর্ব। কিছুদিন আগেও বালুতে চকচক করত কুড়িগ্রামের চরভূমি। ফাঁকে ফাঁকে গতানুগতিকভাবে আবাদ হতো চীনা কাউন, প্যারা, ডাল আর বাদাম। উৎপাদন যা হতো তাতে 2 মাসের খাদ্যের সংস্থান হতো না তাদের। কাজ না থাকায় ছিল না ক্রয় ক্ষমতা। এতে খাদ্য সংকট লেগেই থাকতো। না খেয়ে থাকাটা ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। সেই চালচিত্র এখন বদলে গেছে। দিন রাত খেটে বালু সরিয়ে জমিগুলোকে আবাদি করে তুলেছেন চরবাসী। সে সাথে আধুনিক কলাকৌশল আর প্রযুক্তি প্রয়োগ করে আবাদ করছেন নানান ফসল। আগে ছিল বালু, এখন জমি কাটতে কাটতে এখন জমি ভালো হয়েছে। ধানটা তোলার পরে আলু লাগাচ্ছি, আলু তোলার পরে পেঁয়াজ, রসুন, বাদাম এগুলো আবাদ করবো। মনে দিন গেছে না খাওয়া গেছে, বিভিন্ন আবাদ আসে মোটামুটি এখন আর কি আল্লাহ পাক ভালো চলাতে। এখন চরাঞ্চলে গতানুগতিক ধারার ফসলগুলোর পাশাপাশি ধান, আলু, ভুট্টা, কলা, আখ, মরিচ, পেঁয়াজ, রসুন সহ বিভিন্ন ফসল ব্যাপক হারে আবাদ এবং উৎপাদন ভালো পাওয়ায় চরবাসীর অভাব কমে গেছে বলে জানালেন কৃষি সম্প্রসারণ দপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা। ধান, তারপরে ভুট্টা, গম, আখ এগুলো মানে ব্যাপক আবাদ হওয়ার কারণে ফলন খুবই ভালো, যার ফলে লোকের অভাব অনেকটাই কমে গেছে। দিনমজুরির ওপর নির্ভরশীল চরবাসীরা এখন কৃষক হয়ে ওঠার পাশাপাশি স্বাবলম্বীও হচ্ছেন বলে জানালেন এই জনপ্রতিনিধি। বর্তমানে নানা ধরনের আবাদ তারা করে তাদের অভাবী দিনগুলো কেটে তারা স্বাবলম্বী হয়ে দাঁড়াচ্ছে। কৃষি বিভাগের দাবি, চরগুলোতে শস্য বহুমুখীকরণের পাশাপাশি উন্নত জাতের বীজ সরবরাহ এবং কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কৃষকরা আর্থিকভাবে অত্যন্ত স্বাবলম্বী হয়ে উঠেছে এবং তারা নিত্য নতুন আমাদের কাছে নতুন প্রযুক্তি গ্রহণ করছে এবং নতুন জাতের ফসল তারা গ্রহণ করছে। কৃষি সম্প্রসারণ দপ্তরের দেয়া তথ্যানুযায়ী জেলায় মোট আবাদি জমির পরিমাণ 1,62,000 হেক্টর। এর মধ্যে চরভূমির জমি রয়েছে 32,000 হেক্টর। সময় সংবাদ, কুড়িগ্রাম। মেহেরপুরে করলা চাষ করে লাভবান হয় এ ফসলে উৎপাদনে আগ্রহী হয়ে উঠেছেন কৃষকরা। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবার 500 হেক্টর জমিতে করলার আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া ও এখানকার মাটিও সবজি চাষের উপযোগী হয়, ফলনও হয়েছে ভালো। কৃষকরা জানান, প্রতি বিঘা জমিতে 20,000 টাকা খরচ করে উৎপাদন হয়েছে 70 থেকে 80 মণ সবজি, যা বিক্রি করে আয় করেছেন 50 থেকে 60,000 টাকা। এ অবস্থায় কৃষি কর্মকর্তারা বলছেন, আর্থিক দিক বিবেচনায় দিন দিন করলা চাষ প্রসার আরো বাড়বে। করলার ফলনও ভালো, করলার দামও এবার ভালো। আমাদের 1 বিঘা জমিতে 20,000 টাকা খরচ হয়, আর খরচ বাদ দিকে 20-25,000 টাকা থাকে। আমি 1 বিঘা জমি করলা লাগাইছি, তো বেচা কেনা 35,000 টাকা হয়েছে। আশা করি এখনো 35,000 টাকা হবে। টিয়া জাতটা এবার খুব ভালো হয়েছে এবং ফলনও কৃষক ভালো পাচ্ছে এবং তাদের যেভাবে ধরছে তাতে আশা করছি যে 1 বিঘা থেকে প্রায় 1 লক্ষ টাকা তারা আয় করতে পারবে। পিরোজপুরে বলেশ্বর, কচা, সন্ধ্যা ও কালীগঞ্জ নদীর ভাঙনে বিলীন হচ্ছে বিস্তীর্ণ জনপদ। পাল্টে যাচ্ছে জেলার মানচিত্র। সহায় সম্বল হারিয়ে মানবতর জীবনযাপন করছেন শতাধিক পরিবার। ভুক্তভোগীরা জানান, সদর, জিয়ানগর, কাউখালী ও নেসারাবাদ উপজেলার নদী তীরবর্তী অনেক বাড়িঘর ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন হাটবাজার। তাই জনদুর্ভোগ এড়াতে দ্রুত শক্ত বাঁধ ও সুইচ গেট তৈরির দাবি জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধিরা। অবশ্য বিশ্বব্যাংকের অধীনে নতুন বাঁধ তৈরির প্রজেক্ট প্রক্রিয়াধীন আছে বলে জানান জেলার পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ। প্রায় 40 খান দোকান একদিন এটা বিগেছে। এই 4 বার বাড়ি পাল্টাইছি এবং এখন এমন অবস্থা দাঁড়াইছি যে তেলিখেলিতে এখন বসবাসের কোনো জায়গা আমাদের নেই। ভান্ডারিয়া উপজেলায় প্রায় 60 কিলোমিটার বাঁধ, নতুন বাঁধ তৈরি করব এবং প্রায় 36টা সুইচ গেট আমরা নির্মাণ করব। সাভারের আশুলিয়ায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে তৈরি পোশাক কারখানা কর্তৃপক্ষ ও পুলিশের পক্ষ থেকে আরও 2টি মামলা দায়ের করা হয়েছে। কয়েকটি কারখানায় পোশাক শ্রমিকরা কাজ শুরু করলেও বন্ধ রয়েছে অধিকাংশ পোশাক কারখানা।
গতকাল রাতে আশুলিয়া থানায় মামলা দুটি দায়ের করা হয়। এ নিয়ে গত 4 দিনে 7টি মামলায় অজ্ঞাত ও নাম উল্লেখ সহ প্রায় 2000 শ্রমিক সংগঠন ও নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে বন্ধ কারখানার সামনে শ্রমিকরা জড়ো হতে থাকলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। ন্যূনতম বেতন 10,000 টাকার দাবিতে শ্রমিকদের আন্দোলনের মুখে গত 21 ডিসেম্বর আশুলিয়া শিল্পাঞ্চলের 55টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজিএমইএ। আমরা তো চাই কাজ করতে, আমরা কাজ করি। অফিস বন্ধ ছিল, গেটে গেছি, বন্ধ দেখছি, বাসায় চলে গেছিলাম। আমাদের দাবি কি যে কারখানা খুলুক, এটাই চাই। আমাদের ফ্যাক্টরির ভিতরে কোনো সমস্যা নেই, আমাদের যথারীতি আমাদের কাজ চলবে এবং আমাদের ওয়ার্কাররা ঠিক আছে। শ্রমিক অসন্তোষের জের ধরে আইন মেনেই আশুলিয়ার পোশাক কারখানা বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, আগামীতে যেন এমন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য আকস্মিকভাবে নয়, বিধি মোতাবেক শ্রমিকদের বেতন ভাতা বাড়ানো হবে। এছাড়া বাংলাদেশ রফতানির লক্ষ্যমাত্রা বাধাগ্রস্ত করতে এই ঘটনার সঙ্গে জড়িত অদৃষ্ট শক্তি খুঁজে বের করা হবে বলে জানান মন্ত্রী। শ্রমিকরা কারখানায় ফিরে যাক, তারপরে আমরা একসময় বসে আমরা যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা সমাধান করার চেষ্টা করব। এইবারে বিজিএমএ তাদেরকে কোনো কিছু দেওয়ার সিদ্ধান্ত তারা নেবে না। এইভাবে যদি আকস্মিকভাবে একটা রাস্তায় নামার পরে একটা দাবি দাবা মানা হয়, তাহলে রাস্তায় বারবার নামতেই থাকবে। একটা পদ্ধতির মধ্যে আসতে হবে, একটা সিস্টেমের মধ্যে আসতে হবে। জমে উঠেছে দেশের আবাসন খাতের সবচেয়ে বড় মেলা বাৎসরিক মেলা রিহ্যাব ফেয়ার 2016। মেলা উপলক্ষে বিভিন্ন আবাসন নির্মাতা প্রতিষ্ঠান প্লট ও ফ্ল্যাটের উপর বিশেষ ছাড় দিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। অপরদিকে সামর্থ্যের মধ্যে মেলার পছন্দের মতো ফ্ল্যাট ও প্লট খুঁজছেন ক্রেতারা। রিহ্যাব ফেয়ারে গতকাল সাপ্তাহিক ছুটির দিন ছিল উপচে পড়া ভিড়। আনুষ্ঠানিকভাবে গত বুধবার উদ্বোধন হলেও মেলার চিরচেনা রূপ দেখা যায় শুক্রবার সকাল থেকেই ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। দিনভরই ছিল এমন চিত্র। আয়োজকরা জানান, এবছর 176টি স্টল মেলায় অংশ নিয়েছে। এর মধ্যে স্বনামধন্য প্রতিষ্ঠানের পাশাপাশি রয়েছে মাঝারি মানের আবাসন নির্মাতা প্রতিষ্ঠান। ক্রেতা টানতে অনেক প্রতিষ্ঠান প্লট কিংবা ফ্ল্যাট বুকিং এ দিচ্ছে বিশেষ ছাড়। প্রতিটা বুকিং এর জন্য থাকছে আমাদের নিশ্চিত একটা গিফট থাকতেছে। তারপরে মেলায় আমরা ক্রেতাদেরকে আমরা 10% ছাড় দিচ্ছি। ক্রেতাদের বেনিফিটের জন্য আমরা এখানে কিছু অফার রাখি, যেরকম 20% ডিসকাউন্টের একটা ব্যবস্থা আছে। গ্রাহকদের জন্য আমরা 5 থেকে 10% এখানে আমরা ডিসকাউন্ট ফেসিলিটিস রেখেছি। তো খুব ভালো সাড়া পেয়েছে আর কি। ইতিমধ্যে আমরা বেশ কিছু বুকিং পেয়ে গেছি। মেলায় ঘুরে ঘুরে স্বাদ আর সাধ্যের মধ্যে ফ্ল্যাট পছন্দ করেন দর্শনার্থীরা। কেউ কেউ বুকিংও দেন মেলায় এসে। আবার কারো কণ্ঠে কিছুটা অভিযোগের শুরু ছিল। ফ্ল্যাটগুলো আগেই দেখেছি, তো এখানে এসেছি আমরা দেখে বুকিং দেওয়ার জন্যই। প্রজেক্টটা আমাদের ভালো লেগেছে। প্রজেক্টগুলো পাওয়া যাচ্ছে, তবে আস্থা পাচ্ছি না। আসলে যে কোম্পানিগুলো আছে তাদের আস্থাগুলো নিয়ে একটু কোশ্চেন চলে আসতেছে। বিশেষ করে আমারও পূর্ব অভিজ্ঞতা আছে যে দেখা যায় আসলে যে সময় হ্যান্ডওভার দেওয়ার কথা সেটা নিয়ে একটা কোশ্চেন থাকে। সাথে অনেকগুলা ডেভেলপিং কোম্পানিগুলোতে আমরা কথা বলতে পারছি, একটার সাথে আরেকটা কম্পেয়ার করতে পারছি। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা খোলা থাকবে, চলবে আগামীকাল পর্যন্ত। মেলার প্রবেশ মূল্য রাখা হচ্ছে 50 টাকা। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে 5 দিনের রিহ্যাব ফেয়ার। দর্শক, আজ মেলার 4র্থ দিন, আর এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন ইমতিয়াজ আহমেদ। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। ইমতিয়াজ, আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলা রিহ্যাব ফেয়ার 2016 5 দিনের যে মেলা চলছিল তার কিন্তু আজকের 4র্থ দিন, অর্থাৎ আর মাত্র একদিন রয়েছে। বিগত 3 দিনে মেলাতে যে ক্রেতা দর্শনার্থী সমাগম হয়েছে সেটা বেশ সন্তোষজনকই বলছেন কিন্তু মেলার আয়োজকরা। মেলার আয়োজকদের কাছ থেকে যে তথ্য আমরা পেয়েছি তাতে মোটামুটি গতকাল শুক্রবার সর্বোচ্চ সংখ্যক মেলাতে দর্শনার্থী এসেছেন। প্রায় 4000-এর উপরে কিন্তু দর্শনার্থী গতকাল এখানে এসেছেন এবং বিভিন্ন স্টল এবং যে প্যাভিলিয়নগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা ভিজিট করেছেন। এখানে আসলে মূলত কারা অংশগ্রহণ করছেন সেটা যদি জানিয়ে দেয়, শুধুমাত্র আবাসন নির্মাণকারী প্রতিষ্ঠান নয়, এর সহায়তাকারী বিভিন্ন প্রতিষ্ঠানও কিন্তু মেলায় অংশগ্রহণ করেছেন। বিশেষ করে অন্যান্য যে টাইলস কিংবা সিমেন্ট ফ্যাক্টরি থেকে শুরু করে অর্থায়ন যে বিভিন্ন ইনস্টিটিউশনগুলো রয়েছে তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। বিল্ডিং ডেকোরেশন থেকে শুরু করে সব ধরনের আনুষঙ্গিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারাও কিন্তু এবারে মেলাতে অংশগ্রহণ করেছেন। তো এবারে মেলা থেকে আসলে একটু প্রত্যাশা তাদের বেশি। তারা চাচ্ছেন যে বিগত সময়ের যে আসলে মন্দা ভাব, অর্থাৎ আবাসন খাতে
মধ্যে যে মন্দাভাব সেটা কাটিয়ে উঠতে সক্ষম হবে এবারের মেলা। সেদিক থেকে কিন্তু যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যাশা অনুযায়ী যথেষ্ট সংখ্যক ক্রেতা দর্শনার্থী পাচ্ছেন, এমনটা কিন্তু জানিয়েছেন মেলায় যারা অংশগ্রহণ করেছেন। আয়োজকদের কথা যদি আমি বলি তাহলে তারা আসলে একটু ভিন্ন ধর্মী আয়োজন করার চেষ্টা করেছেন। তারা আসলে চেয়েছেন পুরো একটি জায়গায় সব ধরনের অর্থাৎ রিহ্যাবের আওতাভুক্ত যতগুলো প্রতিষ্ঠান রয়েছে সবাইকে একই জায়গায় নিয়ে আসে এবং আবাসন খাতের সঙ্গে সংশ্লিষ্ট যতগুলো প্রতিষ্ঠান রয়েছে অর্থাৎ সহায়তাকারী প্রতিষ্ঠান রয়েছে সবাইকে একই ছাতার নিচে নিয়ে আসার কিন্তু চেষ্টা তারা করেছেন। আপনি এখন দেখতে পাচ্ছেন যে ইট নির্মাণকারী একটি প্রতিষ্ঠান স্টোন ব্রিক্স এখানে এসেছে, এরকম কিন্তু আরো বিভিন্ন প্রতিষ্ঠানই কিন্তু এখানে এসেছে। তারা আসলে তাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে তারা কিন্তু তাদের সেই প্রতিষ্ঠানগুলোকে তুলে ধরছেন। আসলে মেলাতে বিক্রির চেয়ে তারা যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন সেটা হলো প্রচারণা। মেলার মাধ্যমে তাদের প্রতিষ্ঠানকে যেমন দেখতে পারবেন, তাদের বিভিন্ন যে প্রজেক্ট রয়েছে প্রজেক্ট সম্পর্কে দর্শনার্থীরা জানতে পারবেন, এমনটা উদ্দেশ্য নিয়েই কিন্তু মেলায় অংশগ্রহণ করেছেন বিভিন্ন প্রতিষ্ঠান যারা রয়েছে। তো মোটামুটি রূপল এখন পর্যন্ত রিহাব ফেয়ার 2016 আমার কাছে এই ছিল সর্বশেষ। দর্শক, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে 5 দিনের রিহাব ফেয়ার আর মেলার আজ 4র্থ দিন। আর মেলার খবরাখবর জানাচ্ছিলেন রিপোর্টার ইমতিয়াজ আহমেদ। চলে যাচ্ছে পরের সংবাদে। নীলফামারীতে শীতবস্ত্র তৈরি ও বিপণনকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন ঝুট ব্যবসায়ীরা। মৌসুমের শুরুতে শীত পড়ায় বেচাকেনা ভালো হবে বলে প্রত্যাশা করছেন তারা। ব্যবসায়ী নেতারা বলছেন ঝুট ব্যবসায়ীদের জন্য আলাদা গার্মেন্টস পল্লী গড়ে তুলতে পারলে বাড়বে কর্মসংস্থান। সাকির হোসেন বাদলের তথ্য ও পাঠানো ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নীলফামারীর সৈয়দপুরে গড়ে উঠেছে কয়েকশো ক্ষুদ্র গার্মেন্টস শিল্প। শীতের শুরু থেকে ব্যস্ত সময় পার করছেন এখানকার ঝুট কাপড়ের পোশাক শ্রমিকরা। বড় বড় গার্মেন্টস থেকে বাদ পড়া টুকরো কাপড় সেলাই করে তৈরি করা হচ্ছে নানা ধরনের শীতবস্ত্র। এর মধ্যে যেমন রয়েছে জ্যাকেট, ট্রাউজার, তেমনি বাচ্চাদের জন্য রয়েছে রং বেরঙের শীতের পোশাক। উৎপাদিত এসব পণ্যের চাহিদা ভালো থাকায় ঝুট পল্লীতে বাড়ছে পোশাক শ্রমিকদের কর্মব্যস্ততা। শীত উপলক্ষে জ্যাকেট সেলাই করতেছি এবং কাজ কাম খুব ভালো হইতেছে। ব্লেজার দিয়ে কাটিং করে মনে করে কাজ করা এখন সারাদিন সব সময় জন্য কাজ করতে হচ্ছে। শীতকালীন জ্যাকেট আমরা আল্লাহর রহমত ভালো করেছি, অনেক স্টক আছে। এখন শীতও ভালো দেখা যায়, চালাই ফেলে ভালো হবে আর কি। গার্মেন্টস মালিকরা বলছেন মৌসুমের শুরুতে শীত পড়ায় ভালো লাভের আশা করছেন তারা। আর ব্যবসায়ী নেতাদের দাবি আলাদা গার্মেন্টস পল্লী গড়ে তুলতে পারলে বাড়বে বেকার যুবকদের কর্মসংস্থান। প্রত্যেকটা ব্যবসায়ীর কাছে পর্যাপ্ত মজুদ আছে এবং দেশীয় বাজারে এই মজুদটা সহজেই বিপণন করা যাবে এবং প্রত্যেকেই মোটামুটি ভালো অবস্থায় আসবে এবং মোটামুটি ব্যবসা করবে শীতে। এই ক্ষুদ্র গার্মেন্টস শিল্পটাকে একটা আমরা যদি গার্মেন্টস পল্লী হিসাবে যদি জায়গা দিয়ে দিতাম তাহলে এটা আমরা যেমন এখানে লোকজনের কর্মসংস্থান হইতো, এইখানে অর্থনৈতিক একটা কর্মকাণ্ড বিকাশ ঘটতো, তেমনি আমাদের ব্যবসা বাণিজ্য উন্নতি ঘটতো। নীলফামারীর সৈয়দপুরে প্রায় 300 ঝুট কারখানা রয়েছে। এসব কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করেন অন্তত 15,000 শ্রমিক। সময় সংবাদ, নীলফামারী। দেখছেন এই সময়ের বাণিজ্য। সায়াম সিটি সিমেন্টস বাংলাদেশ লিমিটেড এবার বাজারে নিয়ে এলো প্রিমিয়াম কোয়ালিটির সিমেন্ট ইনসি। গতকাল রাজধানীর একটি হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মধ্যে ইনসির সিমেন্টের বাজারজাতকরণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সায়াম সিটি সিমেন্টস পাবলিক লিমিটেড কোম্পানির সিইও সিভা মহাসান্দানা, প্রতিষ্ঠানটির বাংলাদেশের প্রধান নির্বাহী PNIR সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রত্যেক খ্রিস্টান ধর্মাবলম্বীর ঘর যেমন সান্তাক্লজের উপহার, ক্রিসমাস ট্রি, নানা জিনিস দিয়ে সাজানো হচ্ছে, তেমনি বড়দিনের প্রার্থনার জন্য প্রস্তুত গির্জাগুলো। এছাড়া নগরীর নামিদামি হোটেলেও থাকছে বড়দিনের নানা আয়োজন। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামে খ্রিস্টান পল্লীর প্রতিটি ঘর এবং ধর্মের অনুসারীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। বছরের এই দিনটির জন্য অপেক্ষায় থাকেন তারা, আর যে কারণে আকর্ষণীয় সাজে সাজানো হচ্ছে তাদের বাসা। ঘরে ঘরে গাছ, ফুল, জড়ি, রঙিন বাতি দিয়ে যেমন ক্রিসমাস ট্রি সাজানো হচ্ছে, তেমনি সান্তাক্লজের বিভিন্ন উপহার সামগ্রী, শুভেচ্ছা বার্তা কার্ডসহ বর্ণিল আলোকসজ্জার মাধ্যমে সাজানো হয়েছে সবকিছু। শুধু ঘর সাজানোই নয়, সেই সাথে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের কেক, পিঠাও। Decorate the thing, Christmas tree, then we bake different kinds of cakes. Family gatherings hoy amar ekhane na every Christian families with
all kind, friends and families, not only Christians, even Muslim, Hindus, everybody. আর এর জন্য সবচেয়ে বেশি আনন্দ বইছে শিশুদের মধ্যে। ক্রিসমাসের দিন গিফট নিয়ে আমরা আনন্দ পাই, সান্টা আসে আমাদেরকে গিফট দেয়। We spend the time with our friends playing some games. শুধু খ্রিস্টান পল্লীগুলো নয়, বড়দিন উপলক্ষে নগরীর অভিজাত হোটেলগুলো আকর্ষণীয় সাজে সজ্জিত করা হয়েছে। বড়দিনের জন্য স্পেশাল ডিনারের ব্যবস্থার পাশাপাশি শিশুদের কথা মাথায় রেখে রয়েছে নানা আয়োজন। সারা বিশ্বে বড়দিন একটি ঐতিহ্যবাহী উৎসব। আমরা সাফল্যের সাথে দিনটি উদযাপন করতে চাই। বড়দিনের বুফেতে বিনামূল্যে খ্রিস্টানদের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হবে। আমরা স্থানীয় এতিমখানায় শিশুদের জন্য বড়দিনের উপহার নিয়ে যাব। বড়দিনের সবচেয়ে বড় আকর্ষণ সমবেত প্রার্থনা। আর নগরীর পাথরঘাটার পবিত্র জপমালা রানী গির্জায় সবচেয়ে বড় আয়োজনে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুইটা প্রার্থনা হয়, একটা বাংলা একটা ইংরেজিতে। এই বছর 9:30 আমাদের বাংলাটা হবে, রাত ঠিক 12টার সময় হবে ইংরেজিটা। আর বড়দিন উপলক্ষে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশ ইউল্যাবের 4র্থ সমাবর্তন। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান সহ ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টির সদস্য ও বিশ্ববিদ্যালয়টির শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বাণিজ্যের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রতিশ্রুতি অনুযায়ী নারায়ণগঞ্জকে মডেল সিটিতে রূপান্তরের অঙ্গীকার সদ্য নির্বাচিত কাউন্সিলরদের। ভালো ব্যবহার দিয়ে জনগণের পাশে থাকার ঘোষণা। এলাকাবাসীর কঠোর পরিশ্রমে কুড়িগ্রামের নিষ্ফলা চরগুলোর দিগন্ত জুড়ে এখন ফসলের ক্ষেত। ভালো ফলন পেয়ে অনেকেই স্বাবলম্বী, বাড়ছে খাদ্য নিরাপত্তা। নীলফামারীতে শীত বস্ত্র তৈরি ও বিপণনে ব্যস্ত ঝুট ব্যবসায়ীরা। আলাদা গার্মেন্টস পল্লী গড়ে তুলতে পারলে বাড়বে কর্মসংস্থান, বলছেন সংশ্লিষ্টরা। এবং খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঘরে ঘরে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। প্রার্থনার জন্য প্রস্তুত গির্জাগুলো। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।